প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র ক্লাসে নবাগত সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। উচ্চতর গণিতের এই লেকচারটি আমার দ্বিতীয় লেকচার। ইতিপূর্বে প্রথম লেকচারে আমি উচ্চতর গণিত বিষয়ের মান বন্টন, পাঠ্যপুস্তকের নাম এবং প্রথম পত্র ও দ্বিতীয় পত্রে যে অধ্যায়গুলো আছে তার পরিচিতি এবং আমাদের 1 বছরের বার্ষিক যে কোর্স প্ল্যান এবং কি কি অধ্যায় আমাদেরকে পড়তে হবে সেগুলো নিয়ে প্রথম লেকচারে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় লেকচারে আমি সরাসরি আমাদের পাঠে প্রবেশ করব। আমার আজকের পাঠের বিষয় তৃতীয় অধ্যায় এবং অধ্যায়টির নাম সরল রেখা বা স্ট্রেট লাইন এবং এর প্রথম অনুশীলনী 3.1 এই অনুশীলনীর যে বিষয়বস্তু সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা আমাদের মূল পাঠে প্রবেশ করি। তোমরা একজনের গণিতবিদের অবয়ব বা চেহারা দেখতে পাচ্ছ। উনি ফরাসি গণিতবিদ রেনে দেকার্তে। বুঝতেই পারছো আমাদের সরল রেখার প্রথম অধ্যায়টি হচ্ছে স্থানাঙ্ক এবং এই স্থানাঙ্ক ব্যবস্থার যিনি সূচনা করেছেন অর্থাৎ কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার প্রবর্তক ফরাসি গণিতবিদ রেনে দেকার্তে। আমরা সমতলে কার্টেসীয় স্থানাঙ্ক, বিখ্যাত ফরাসি গণিতবিদ রেনে দেকার্তে একটি সমতলে লম্বভাবে পরস্পরছেদী দুটি স্থির সরলরেখাকে অক্ষরেখা বিবেচনা করেছেন। এই অক্ষরেখাকে বলা হয় অ্যাক্সিস অফ কোঅর্ডিনেটস। রেখাদ্বয়কে আয়ত অক্ষ বা রেক্টেঙ্গুলার অ্যাক্সিস এবং ছেদ বিন্দুকে মূল বিন্দু বা অরিজিন নামকরণ করা হয়। এক্স ও এক্স প্রাইম কে আনুভূমিক বা হরিজন্টাল রেখা, যেটাকে আমরা এক্স অক্ষ বলি, এবং ওয়াই ও ওয়াই প্রাইমকে উলম্ব বা ভার্টিক্যাল রেখা, যেটাকে আমরা ওয়াই অক্ষ বলে বিবেচনা করি। গণিতবিদ রেনে দেকার্তে নাম অনুসারে সমতলকে কার্টেসীয় সমতল বা কার্টেসিয়ান প্লেন বলা হয়। এই কার্টেসীয় অক্ষ কে আমরা সহজে প্রকাশ করার জন্য 4টি সমতলে ভাগ করা হয়েছে। এখানে একটি হচ্ছে এক্স এক্স প্রাইম এবং অপরটি হচ্ছে ওয়াই ওয়াই প্রাইম। এই দুটো অক্ষ 4টি অংশে ভাগ করেছে। একটি ভাগ হচ্ছে এক্স ও ওয়াই, যেটা প্রথম চতুর্ভাগ। পরেরটা হচ্ছে এক্স প্রাইম ও ওয়াই, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। এক্স প্রাইম ও ওয়াই প্রাইম এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ এবং এক্স ও ওয়াই প্রাইম এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ।
তাহলে সমগ্র সমতলকে এই 4টি চতুর্ভাগে বিভক্ত করা হয়েছে। সমতলের উপর একটি বিন্দু যদি পি হয়, পি বিন্দু দিয়ে উলম্ব রেখা অঙ্কন করা হলে তা এক্স অক্ষকে এ বিন্দুতে এবং পি বিন্দু দিয়ে অঙ্কিত আনুভূমিক রেখা ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। অর্থাৎ পি বিন্দু দিয়ে আমি একটা আনুভূমিক রেখা অঙ্কন করলাম যেটা এক্স অক্ষের সমান্তরাল, সেটা বি বিন্দুতে ছেদ করে ওয়াই অক্ষকে, এবং একইভাবে পি বিন্দু দিয়ে এক্স অক্ষের উপর একটি উলম্ব রেখা আঁকলাম যেটা এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে মূল বিন্দু থেকে এই এ বিন্দু পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে এ, এবং এই মূল বিন্দু থেকে এই বি বিন্দু পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে বি। এটা আমরা যদি ধরে নেই তাহলে এই এ হচ্ছে এবং এই বি হচ্ছে ওই পি বিন্দুর অবস্থান। অর্থাৎ এ এবং বি এর মান যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে পি বিন্দুর অবস্থান আমরা নির্ণয় করতে পারব। এখানে লক্ষণীয় ব্যাপার, আমরা এখানে 4টি চতুর্ভাগ বলেছি। এই প্রথম চতুর্ভাগে বিন্দুর প্রথম এ কে বলা হয় ভুজ এবং বি কে বলা হয় কোটি। অর্থাৎ প্রথম চতুর্ভাগে ভুজ এবং কোটি অর্থাৎ এ এবং বি উভয় ধনাত্মক, কারণ এক্স মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের ডান দিকে এবং এক্স অক্ষের উপরে অবস্থিত বিন্দুগুলোর চিহ্ন সবসময় ধনাত্মক হবে। অর্থাৎ এক্ষেত্রে ভুজও ধনাত্মক, কোটিও ধনাত্মক। যখন আমরা দ্বিতীয় চতুর্ভাগে পড়ব, অর্থাৎ এক্স প্রাইম ও ওয়াই এই চতুর্ভাগে কোনো বিন্দু হলে অবশ্যই সেক্ষেত্রে ভুজ ঋণাত্মক হবে, কারণ সেটি ওয়াই অক্ষের বাম দিকে অবস্থিত, কিন্তু কোটি ধনাত্মক কারণ এটি এক্স অক্ষের উপরে অবস্থিত। যখন তৃতীয় চতুর্ভাগে পড়বে তখন ভুজ এবং কোটি উভয়ই ঋণাত্মক হবে, যেটা আমরা কিউ বিন্দুর স্থানাঙ্ক দেখেই বুঝতেছি। এবং চতুর্থ চতুর্ভাগ অর্থাৎ এক্স ও ওয়াই প্রাইম, এক্ষেত্রে যেহেতু ওয়াই অক্ষের ডান দিকে আছে তার মানে ভুজ ধনাত্মক, কিন্তু কোটি যেহেতু নিচের দিকে আছে এক্স অক্ষে তাই ঋণাত্মক হবে। এভাবে আমরা আসলে 4টি চতুর্ভাগে ভুজ এবং কোটির চিহ্নগুলো আমরা ইতিপূর্বে দেখে এসেছি, এবং এগুলো আমরা জানি কোন অক্ষে বা কোন চতুর্ভাগে ভুজ এবং কোটির চিহ্ন কি হবে। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই একটা বিন্দু এ বি, এটা দ্বারা একটা পি বিন্দুর স্থানাঙ্ক নির্দেশ করবে, যেখানে এ কে বলবো আমরা ভুজ এবং বি কে আমরা বলবো কোটি, এবং ও হচ্ছে মূল বিন্দু যার স্থানাঙ্ক 0 0। ওয়াই অক্ষের ডান দিকে ভুজ ধনাত্মক এবং বাম দিকে ভুজ ঋণাত্মক, আবার এক্স অক্ষের উপরে অবস্থিত বিন্দুর কোটি ধনাত্মক এবং নিচের অবস্থিত বিন্দুর কোটি ঋণাত্মক। অর্থাৎ এক্স অক্ষের উপরে গেলে ধনাত্মক, নিচে আসলে ঋণাত্মক। যেহেতু এক্স অক্ষের উপরে শুধু কোটি মান নির্ভর করবে, তাই উপরে গেলে কোটি ধনাত্মক হবে, নিচে গেলে কোটি ঋণাত্মক হবে। ঠিক একইভাবে ওয়াই অক্ষের ডান দিকে গেলে ভুজ ধনাত্মক, বাম দিকে গেলে ভুজ ঋণাত্মক। তাহলে আমরা যদি বলি এই পি বিন্দুটা যেহেতু ওয়াই অক্ষের ডান দিকে এবং এক্স অক্ষের উপরে আছে, তাই এই পি বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ তার ভুজ এবং কোটি উভয়ই ধনাত্মক হবে। যেহেতু কিউ বিন্দুটি এক্স অক্ষের নিচে এবং ওয়াই অক্ষের বাম দিকে অবস্থিত, তাই কিউ বিন্দুর ভুজ এবং কোটি উভয়ই ঋণাত্মক হবে। তাহলে একইভাবে আমরা দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগে ভুজ এবং কোটির চিহ্ন আশা করি ব্যাখ্যা করতে পারব।
এবার আমরা একটি অনুসিদ্ধান্তে চলে আসি। কোন বিন্দু যদি এক্স অক্ষের উপর থাকে তাহলে ওই বিন্দু দিয়ে আনুভূমিক রেখা অঙ্কন করলে তা ওয়াই অক্ষকে মূল বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ ওই সব বিন্দুর কোটি শূন্য হবে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস মনে রাখবো, এক্স অক্ষের উপর কোন বিন্দুর কোটি শূন্য, ঠিক একইভাবে ওয়াই অক্ষের উপরে কোন বিন্দুর ভুজ শূন্য হবে, কারণ ওয়াই অক্ষের উপর এক্স এর মান শূন্য এবং এক্স অক্ষের উপরে ওয়াই এর মান শূন্য, অর্থাৎ এক্স অক্ষের উপর কোটি শূন্য, ওয়াই অক্ষের উপর ভুজ শূন্য হবে। এবার আমরা চলে আসবো সমতলে পোলার স্থানাঙ্ক। যদি একটা বিন্দু ও হয় এবং ওকে যদি আমরা স্থির বিন্দু চিন্তা করি এবং ও এক্স একটা নির্দিষ্ট রেখা যার সাপেক্ষে আমরা কোণকে ঘুরাবো, তাহলে পোলার স্থানাঙ্ক পদ্ধতিতে ওকে বলা হয় পোল বা মেরু বা প্রান্ত বিন্দু এবং ও এক্স কে বলা হবে পোলার অ্যাক্সিস বা মেরু রেখা বা মূল রেখা যার সাপেক্ষে আমরা ঘুরাবো। এবং সমতলের উপরে একটি বিন্দু পি নিলাম। তাহলে এই পি বিন্দুটার মূল বিন্দু থেকে যে দূরত্ব সেটি হচ্ছে আর, অর্থাৎ ও এবং পি এর দূরত্ব হচ্ছে আর, এবং সেটি পোলার এক্সিস বা মেরু রেখার সাথে বা ও এক্স এর সাথে যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ কোণ পি ও এক্স বা এক্স ও পি যেটাই বলি, সেই কোণটা যদি থিটা হয়, তাহলে এই আর এবং থিটা এদেরকে স্থানাঙ্ক পদ্ধতিতে লিখলে যে স্থানাঙ্ক ব্যবস্থা পাবো সেটি হচ্ছে পোলার স্থানাঙ্ক। তাহলে মাথায় রাখতে হবে এই আরটা হচ্ছে ওই বিন্দু থেকে পোল বা মেরুর দূরত্ব, অথবা আমরা মূল বিন্দুর দূরত্ব বলতে পারি বা ও বিন্দুর দূরত্ব, এবং ওই ও বিন্দুতে যে কোণ উৎপন্ন করছে, অর্থাৎ পোলার অ্যাক্সিস বা মেরু রেখার সাথে যে কোণ উৎপন্ন করছে, অর্থাৎ থিটা কোণ যদি উৎপন্ন করে, সেক্ষেত্রে এই আর এবং থিটা এদেরকে স্থানাঙ্ক ব্যবস্থায় লিখলে যে স্থানাঙ্ক ব্যবস্থা পাওয়া যাবে সেটি হবে আমাদের পোলার স্থানাঙ্ক। তাহলে আর এবং থিটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক। আর এবং থিটা যথাক্রমে ব্যাসার্ধ ভেক্টর এবং ভেক্টর কোণ বা রেডিয়াস ভেক্টর এন্ড ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল, অর্থাৎ ভেক্টর কোণ। ওপি ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে ঘুরে, তাই তাকে ধনাত্মক, এবং ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে ঘুরে যদি কোণ উৎপন্ন করে সেক্ষেত্রে ঋণাত্মক, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন বা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে কোণের চিহ্ন ধনাত্মক হবে, এবং ঘড়ির কাঁটার দিকে ঘুরলে অর্থাৎ ক্লকওয়াইজ হলে সেক্ষেত্রে কোণের চিহ্ন ঋণাত্মক হবে। আমরা কোণের চিহ্নগুলো দেখব এবং কিভাবে সেটা ঘুরে সেটা আমরা একটু লক্ষ্য করব। এখানে একটা জিনিস চিন্তা করে দেখি, পি বিন্দুর স্থানাঙ্ক যদি বলি পোলার স্থানাঙ্ক আর এবং থিটা, কিউ বিন্দুটা ঠিক এই ও থেকে পির দূরত্ব যা, ও থেকে কিউ এর দূরত্ব তাই, এবং এই দূরত্বটাকে আমরা আর ধরে নিয়েছি, যেটাকে আমরা বলেছিলাম রেডিয়াস ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর। এবং লক্ষণীয় ব্যাপার, এই ও এক্স এর সাথে পি বিন্দুটা অর্থাৎ পি ও এক্স কোণ উৎপন্ন করেছে যার কোণের মান থিটা, যেটাকে আমরা বলেছি ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল বা ভেক্টর কোণ। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক পি এর পোলার স্থানাঙ্ক হবে আর থিটা, কিন্তু কিউ বিন্দু এটারও ওর সাথে দূরত্ব
আর, কিন্তু এই ক্ষেত্রে এই পুরা কোণটা, অর্থাৎ যেহেতু আমাদের কোণটা মেজারমেন্ট করতে হবে পোলার অ্যাক্সিস বা মেরু রেখার সাপেক্ষে বা মূল রেখার সাপেক্ষে, তাহলে এতটুকু থিটা এবং এই পুরো সরলরেখার উপর 180 বা পাই, তাহলে এই পুরা কোণ হবে 180 প্লাস থিটা। এখান থেকে আমরা কিউ বিন্দুর পোলার কোঅর্ডিনেট পাবো আর কমা পাই প্লাস থিটা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে একটা বিন্দু যদি তার ঠিক বিপরীতে অবস্থিত একই ব্যাসার্ধের হয়ে থাকে, তাহলে সেই বিন্দুর পোলার স্থানাঙ্কে থিটার মান নির্ণয় করার সময় প্রথম যে থিটার মানটা আসবে তার সাথে 180 বা পাই যোগ করতে হবে, কারণ পি বিন্দুটা এবং কিউ বিন্দুটা পরস্পর বিপরীতমুখী বা বিপরীত দিকে অবস্থিত। এভাবে আমরা একটি সমতলে অবস্থিত কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক কি এবং একে কিভাবে প্রকাশ করতে হয় সেটা আমরা দেখতে পারলাম। এবার আমরা পোলার এবং কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যে একটি সম্পর্ক নিরূপণ করব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা এখানে একটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় x ও x প্রাইম এটাকে আমরা x অক্ষ বলি, এবং y ও y প্রাইম এটাকে আমরা y অক্ষ বলি, এবং ও হচ্ছে এখানে মূল বিন্দু বা পোল বা মেরু বিন্দু, এবং ও এক্সটা হচ্ছে মেরু রেখা বা মূল রেখা যার সাপেক্ষে আমরা কোণটাকে মেজারমেন্ট করব। তাহলে আমরা একটা বিন্দু ধরে নিলাম P, যার কার্টেসীয় স্থানাঙ্ক হচ্ছে xy এবং যার পোলার স্থানাঙ্ক হবে r থিটা। তাহলে আমাদের লক্ষণীয় ব্যাপার, এই মূল বিন্দু থেকে আমি যে P বিন্দু থেকে একটি লম্ব অঙ্কন করি ও এক্স এর উপর Pn, তাহলে এই ও থেকে এন পর্যন্ত এই দূরত্বটা হবে x এবং P থেকে এন পর্যন্ত এই দূরত্বটা হবে y, তাহলে এই বিন্দুটার কার্টেসীয় স্থানাঙ্ক হবে xy। আর যদি আমরা এটাকে পোলার স্থানাঙ্কের মাধ্যমে চিন্তা করি, তাহলে এই ও থেকে পি পর্যন্ত যে দূরত্বটা সেটাকে আমরা বলবো রেডিয়াস ভেক্টর বা আর, এবং এই ওপি রেখাটা ও এক্স এর সাথে বা মেরু রেখার সাথে যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ কোণ পি ও এক্স, এই কোণটা হচ্ছে থিটা। তাহলে এই আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করতে পারলে সেই সম্পর্কটা হয়ে যাবে আমাদের পোলার স্থানাঙ্ক। তাহলে আমরা পি বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক বুঝতে পারলাম। এখন সাইন থিটার একটা সূত্র আমরা জানি, এই ত্রিভুজ ওপিএন, যেহেতু আমরা এখানে একটা লম্ব অঙ্কন করেছি, তার মানে ওপিএন একটি সমকোণী ত্রিভুজ, এবং সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতটা হচ্ছে অতিভুজ, এবং কোণের বিপরীতটা হচ্ছে লম্ব, এবং ওএন হচ্ছে এখানে ভূমি। আমরা সাইন থিটা সমান জানি লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব হচ্ছে পিএন এবং অতিভুজ হচ্ছে ওপি, এই সম্পর্কটা এখানে বসানো হলো, এবং পিএন এর মান আমি ধরে নিয়েছি এখানে ওয়াই, কারণ এই স্থানাঙ্ক ব্যবস্থায় পিএন সমান ওয়াই আসছে, এবং ওএন হচ্ছে এখানে এক্স এবং ওপি হচ্ছে এখানে আর। সেই সম্পর্কটা দিয়ে আমরা ওয়াই বাই আর ইকুয়াল টু সাইন থিটা বা ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, যেটা আমরা 1 নং সমীকরণ আকারে লিখলাম যে ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে এই ওয়াই এর সাথে, অর্থাৎ ওয়াই হচ্ছে আমাদের কার্টেসীয় স্থানাঙ্কের কোটি, যেটার সাথে আমরা আর এবং থিটার একটি সম্পর্ক তৈরি করলাম, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। অনুরূপভাবে আমি যদি এই ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ পিওএন ত্রিভুজে কস থিটা সূত্র অ্যাপ্লাই করি, তাহলে কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, এই ক্ষেত্রে ভূমি হচ্ছে ওএন, অতিভুজ ওপি, সেই সম্পর্কটা আমরা এখান থেকে লিখলাম ওএন বাই ওপি সমান কস থিটা। তাহলে ওএন এর মান হচ্ছে এক্স এবং ওপির মান হচ্ছে আর, এই সম্পর্কটা এখানে বসালে আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু আর কস থিটা। অর্থাৎ
স্থানাঙ্ক ব্যবস্থায় কার্টেসীয় স্থানাঙ্কের ভুজ x এর মান পাচ্ছি r cos θ, যেটা আমরা পোলার কোঅর্ডিনেটে r এবং থিটার মাধ্যমে প্রকাশ করলাম। তাহলে এই যে x = r cos θ এবং y = r sin θ, এই দুটো সম্পর্ক থেকে আমরা কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে একটি সম্পর্ক তৈরি করে নিয়ে আসতে পারি। এখন আমরা যদি 1 নং সমীকরণকে বর্গ করি এবং 2 নং সমীকরণকে বর্গ করে যোগ করি, তাহলে প্রথম সমীকরণকে বর্গ করলে হবে বাম পাশে হবে y² এবং এইটাকে 2 নংকে যদি বর্গ করি বাম পাশে হবে x², এটাকে যোগ করলে হবে x² + y² এবং 1 নং সমীকরণকে যদি বর্গ করি ডান পক্ষে হবে r² sin² θ এবং 2 নংকে করলে হবে r² cos² θ। তাদেরকে যদি আমি যোগ করি r² sin² θ * r² cos² θ, যেখান থেকে r² কমন নিলে পাচ্ছি sin² θ + cos² θ এবং এর মান হচ্ছে 1। এই 1 এর সাথে r² গুণ করলে হবে r² = x² + y², যেখান থেকে r এর মান বের করতে পারি আমরা √x² + y²। এই যে r এর মান বের করলাম √x² + y² এবং অনুরূপভাবে আমি যদি সমীকরণ 1 কে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব r sin θ / r cos θ = y/x। এখানে r আর কাটা গেলে sin / cos θ মানে হচ্ছে tan θ = y/x। তাহলে এখান থেকে আমরা এই 1, 2, 3 এবং 4 এই সমীকরণগুলো দিয়ে আমরা কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে কিছু সম্পর্ক নিরূপণ করতে পারছি। যদি আমাদের প্রশ্নে r এবং থিটার মান দেয়া থাকে, যদি x এবং y এর মান বের করতে বলে, তাহলে আমরা 1 এবং 2 নং সম্পর্ক দিয়ে বের করে ফেলবো। অর্থাৎ পোলার স্থানাঙ্ক দেয়া আছে, কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয় করতে বললে এই 1 এবং 2 এই দুইটা সমীকরণ দিয়ে আমরা ব্যবহার করে বের করতে পারবো। আর যদি আমাদের প্রশ্নে কার্টেসীয় স্থানাঙ্ক দেয়া থাকে, পোলার স্থানাঙ্ক বের করতে বলে, সেক্ষেত্রে আমরা 3 এবং 4 এই দুটি সম্পর্ক দিয়ে x এবং y এর মান দেয়া থাকলে আমরা r এবং থিটার মান এই 3 এবং 4 নাম্বার সম্পর্ক থেকে বের করতে পারি। এইভাবে আমরা কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের সাথে আমরা কতিপয় সম্পর্কগুলো নিরূপণ করতে পারলাম। আমরা এই সম্পর্কগুলোকে কাজে লাগিয়ে কিভাবে অঙ্ক করতে হবে তা এখন আমরা একটু লক্ষ্য করব। আমার প্রথম প্রশ্ন, পোলার স্থানাঙ্ক হতে কার্টেসীয় স্থানাঙ্কে রূপান্তর। এটা আমাদের প্রথম ধাপ অঙ্কের। খেয়াল করো, এখানে 2, π/3 এই অঙ্কটার মধ্যে 2 একটা সংখ্যা, কিন্তু π/3 এটা কিন্তু একটা কোণের মান, যেখানে পাই হচ্ছে 180 আর 3 দিয়ে ভাগ করলে এটা হবে 60 ডিগ্রি, অর্থাৎ কোণের মান। যখন কোনো একটা অঙ্ক r এবং থিটা এই ফরম্যাটে থাকে, তখন সেই বিন্দুর স্থানাঙ্কটা হয়ে যায় পোলার স্থানাঙ্ক। তাহলে আমাদের এই অঙ্কটা দেয়া আছে পোলার স্থানাঙ্কে, অর্থাৎ আমাদের রূপান্তর করতে হবে কার্টেসীয় স্থানাঙ্কে। তাহলে কার্টেসীয় স্থানাঙ্ককে আমরা ধরে নিয়েছি x এবং y, যেখানে আমরা সূত্র জানি x = r cos θ এবং এই অঙ্কের r এর মান 2 এবং থিটার মান π/3, যেটা এখানে বসালাম। cos 60 মান হাফ এবং হাফের সাথে 2 কাটাকাটি করলে 1। অনুরূপভাবে y = r sin θ, r এর মান 2 এবং থিটার মান π/3 বসানো। sin π/3 অর্থাৎ sin 60 মান √3/2, 2 কাটাকাটি গেল, থাকলো √3। অর্থাৎ এখান থেকে আমরা x এর মান পেলাম 1, y এর মান পেলাম √3, যেখানে x এবং y হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক, অর্থাৎ বিন্দুটি কার্টেসীয় স্থানাঙ্ক পেলাম 1, √3। তাহলে এইভাবে একটা পোলার স্থানাঙ্ক দেয়া থাকলে কার্টেসীয় স্থানাঙ্ক আমরা সহজেই বের করতে পারবো। তো শিক্ষার্থীরা, এখানে দুটি বাড়ির কাজ দেয়া আছে, লক্ষ্য করো। প্রথম অঙ্কটা 3 150 ডিগ্রি, 3 হচ্ছে এখানে r এর মান, 150 হচ্ছে এখানে থিটার মান। একই সূত্র ব্যবহার করে আমরা আশা করি এই অঙ্কটি করতে পারবো। এবং 4, π/4, এখানে 4 হচ্ছে আমাদের r এর মান
এবং π/4 হচ্ছে থিটার মান। এই মান দুটিকে ব্যবহার করেও আমরা একই সূত্র ব্যবহার করে কার্তেশীয় স্থানাঙ্ক আশা করি বের করতে পারবো। তো অঙ্ক দুটো তোমরা বাড়ির কাজ আকারে খাতায় করে ফেলবে। এবার আমরা আসবো কার্তেশীয় সমীকরণের প্রকাশ। আমাদের একটা সমীকরণ দেয়া আছে r ইন্টু 1 প্লাস cos থিটা ইকুয়াল টু 2। দেখেই বোঝা যাচ্ছে এই সমীকরণটা r এবং থিটার মাধ্যমে আছে, অর্থাৎ এটা হচ্ছে পোলার সমীকরণ। এই পোলার সমীকরণকে আমরা কার্তেশীয় সমীকরণে প্রকাশ করব। সেই জন্য প্রথম কাজ আমরা আগে এখানে গুণ করলাম, যে সম্পর্কটা দেয়া আছে r দিয়ে 1 কে গুণ করলে r দিয়ে cos থিটাকে করলে r cos থিটা ইকুয়াল টু 2। আমরা r এর মান প্রতিপাদন করে এসেছি, যেখানে পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক ছিল। সেখানে r এর পরিবর্তে আমরা লিখেছিলাম √x² প্লাস y² এবং r cos থিটা এটার পরিবর্তে পেয়েছিলাম x। তাহলে এখান থেকে শিক্ষার্থীরা লক্ষ্য করো, সমীকরণটা কিন্তু x এবং y যুক্ত চলকে পরিণত হলো, যেখানে সমীকরণটা ছিল r এবং থিটার মাধ্যমে। এবং এই সমীকরণটাকে সিম্পলিফাই করার জন্য আমরা, যেহেতু বর্গমূল আছে, তাই বর্গমূলটাকে একদিকে রেখে বাকিগুলোকে অন্যদিকে সরালাম। বর্গমূল বাদ দেওয়ার জন্য উভয় পক্ষকে বর্গ করলাম এবং বর্গ করার পরে a মাইনাস b হোল স্কয়ার সূত্র ডান দিকে অ্যাপ্লাই করলাম। বোথ সাইড থেকে x² বাদ চলে যাচ্ছে। আমাদের সমীকরণটা চলে আসতেছে y² ইকুয়াল টু 4 মাইনাস 4x, যেখান থেকে 4 কমন নিলে 4 ইন্টু 1 মাইনাস x। এটাকে একটু সিম্পলিফাই করে লিখলে y² ইকুয়াল টু মাইনাস 4 ইন্টু x মাইনাস 1। তাহলে এটি হবে আমাদের প্রদত্ত কার্তেশীয় সমীকরণ এবং এই সমীকরণটির একটি বক্ররেখা যা পরাবৃত্ত আকৃতির হবে। এটি আমরা পরবর্তীতে জ্যামিতি অংশে দেখব। তো আপাতত আমাদেরকে এইভাবে পোলার স্থানাঙ্কের বা পোলার সমীকরণ দেয়া থাকলে আমরা কার্তেশীয় সমীকরণে রূপান্তর করতে পারবো। তাহলে তোমরা বাড়ির কাজ আকারে এই অঙ্কটি আশা করি তোমরা করতে পারবা। r ইকুয়াল টু সাইন থিটা এবং r ইকুয়াল টু b cos থিটা, এই সমীকরণ দুটিকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। শিক্ষার্থীরা, এই অঙ্কটা করার জন্য আমি তোমাদেরকে একটু হেল্প করছি। এই প্রথম অঙ্কটা এবং দ্বিতীয় অঙ্কটা, দুটো অঙ্ক করার জন্য এই উভয় পক্ষে r দিয়ে গুণ করলে এই পাশে হয়ে যাবে r², এই পাশে হয়ে যাবে r সাইন থিটা। আমরা r² এর মানও জানি, সূত্র r² এর মান জানি x² প্লাস y² এবং r সাইন থিটা যার মান জানি y। ঠিক একইভাবে পরের অঙ্কটাও তোমরা উভয় পক্ষকে r দিয়ে গুণ করে আশা করি কার্তেশীয় সমীকরণে প্রকাশ করতে পারবে। আমাদের এর পরের ধাপ, যেটা খুবই ইম্পর্টেন্ট এখানে পরীক্ষায় আসার মতো, সেটি হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে রূপান্তর। শিক্ষার্থীরা লক্ষ্য করো, 1 1 বিন্দুকে পোলার স্থানাঙ্কে রূপান্তর করো। এখানে বিন্দু দুটার প্রথমটা হচ্ছে x এর মান, পরেরটা হচ্ছে y এর মান। দেখেই বোঝা যাচ্ছে এখানে দুটো সংখ্যা, কাজে এটি একটি কার্তেশীয় স্থানাঙ্ক এবং উভয়ই প্লাস আছে, অর্থাৎ ভুজকটি দুটেই প্লাস আছে। তার মানে এই বিন্দুটা অবশ্যই প্রথম চতুর্ভাগে পড়বে। আমরা চিত্রটা লক্ষ্য করছি এবং আমরা ধরে নিলাম বিন্দুটি পোলার স্থানাঙ্ক r থিটা, যেখানে r হচ্ছে ও বা অরিজিন থেকে ওই বিন্দুর দূরত্ব এবং r ইকুয়াল টু √x² প্লাস y² সূত্র প্রয়োগ করে আমরা সহজেই মান বের করে ফেললাম 1² প্লাস 1² অর্থাৎ √2 এবং থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x, tan ইনভার্স 1 যেহেতু 1 1 কাটাকাটি করলে 1 এবং এর মান আসতেছে π/4, কারণ tan 45 ডিগ্রি মান 1। অর্থাৎ এখান থেকে আমরা এই বিন্দুটার পোলার স্থানাঙ্ক r থিটা পেয়ে গেলাম 2 এবং π/4। তাহলে পোলার স্থানাঙ্ক হবে এই r এর জায়গায় বসাবো √2 এবং থিটার জায়গায় বসাবো π/4। এইভাবে আমরা এই অঙ্কে r এবং থিটা মান বের করলাম। এবার চলে আসি, যদি বিন্দুটা দুটোই মাইনাস থাকে, অর্থাৎ r ইকুয়াল টু √x² প্লাস y² দিয়ে আমরা, অর্থাৎ √2 হচ্ছে এক্ষেত্রে দূরত্ব এবং
-1 করলে tan ইনভার্স 1, কিন্তু এর সাথে আমি যুক্ত করেছি পাই। যুক্ত করার মূল উদ্দেশ্য পাই সেটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগে যখন পড়ে অঙ্কটায় এই 1 তৃতীয় চতুর্ভাগে আছে, তাহলে একটি অর্থাৎ এই x অক্ষেরও অতিরিক্ত 180 ডিগ্রি, এই কারণে এই পাই হবে। তাহলে যোগ করলে আমরা পাই/4 চতুর্ভাগে বিন্দুগুলোর কোণের মান যা আছে তাই থাকবে, কিন্তু তার সাথে অবশ্যই আমাকে ঠিক অনুরূপ ভাবে আমরা যদি চতুর্থ চতুর্ভাগে কোনো বিন্দুর স্থান বের করতে পারবো 1 -1 তার মান মাইনাস অবশ্যই চতুর্থ চতুর্ভাগে পড়বে স্কয়ার প্লাস y স্কয়ার, অর্থাৎ 1 কে স্কয়ার করলে 1 এবং থিটা ইকুয়াল টু tan ইনভার্স y/x বসালে tan ইনভার্স -1, যাকে আমরা লিখতে পারি মাইনাস। এটা হচ্ছে আমাদের x ও x রেখা, বা আমরা যেটাকে বলেছি ঘোরাবো বা কোণগুলোকে ঘোরাবো। ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে অর্থাৎ y ডিরেকশন প্লাস, কিন্তু এটা কোনটা দেখো ঘড়ির কাঁটার দিকে ঘুরছে এখান থেকে নিচে, সেই কারণে এটা কোণের মান হয়েছে -π/4। তার মানে -π/4। তাহলে একই এটি আমাদের দ্বিতীয় চতুর্ভাগে পড়বে। আর এর মান আমরা √x² + y² দিয়ে আমরা মানগুলো, এবং থিটার মান আমরা tan ইনভার্স 1/-1 করলে মাইনাস tan ইনভার্স, যেটা আমরা পেয়েছিলাম চতুর্থ চতুর্ভাগের জন্য। কিন্তু যেহেতু মাইনাস চতুর্ভাগ এবং দ্বিতীয় চতুর্ভাগ পরস্পর বিপরীতে, অর্থাৎ এক্ষেত্রে অতিরিক্ত আরো, যেহেতু আমাদের কোণের মাপটা এখানে ছিল -π/4 এখানে, কিন্তু আমরা অতিরিক্ত ঘুরে, সেই কারণে আমরা যে মানটা পাবো -π/4, তার সাথে ক্যালকুলেশন করলে -π + 4π / 4 লসাগু করলে পাবো -π এবং 4π যোগ বিয়োগ, অর্থাৎ আর এর মান পাবো √2 এবং থিটা মান পাবো 3π/4। তাহলে আমরা √2, 3π/4। তো শিক্ষার্থীরা এখানে মূল লক্ষণীয় ব্যাপার যেটা তোমরা চতুর্ভাগে এবং চতুর্থ চতুর্ভাগে যদি কোনো কোণে মাপ আসে, সেটা আমরা নরমালি চতুর্ভাগের এবং চতুর্থ চতুর্ভাগ বাদ দিয়ে দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে যদি থামি আমরা 180 যোগ করছি বা পাই যোগ করছি, তাহলে পাইটা আমরা যোগ করবো মূলত তৃতীয় চতুর্ভাগে যখন পড়বে সেক্ষেত্রে। তো এই ব্যাপারগুলো লক্ষ্য রাখবে, কারণ কোন চতুর্ভাগে বিন্দুর মানগুলো নির্ভর করবে আমাকে কত যোগ করতে হবে। তো কার্তেশীয় স্থানাঙ্ক থেকে সবাই করতে দেখব। -1, -√3 স্থানাঙ্কে রূপান্তর করো। শিক্ষার্থীরা দেখো -1 -√3 এটা কিন্তু আমাদের 1, -√3 এটি আমাদের দ্বিতীয় চতুর্ভাগে পড়বে। তো মূলত ঝামেলাটা হয়, সেই কারণে অঙ্ক দুটো তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এবং টেকনিক তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে পড়লে অবশ্যই তুমি যে ক্যালকুলেশন করে যে মান পাবা তার সাথে অবশ্যই তোমাকে 180 ডিগ্রি বা পাই যোগ করতে হবে। এবার আমরা চলে আসবো পোলার সমীকরণের প্রকাশ। তো আমাদের এখানে একটা কার্তেশীয় সমীকরণ দেওয়া আছে, দেখো সমীকরণটার মধ্যে x এবং y যুক্ত পদ আছে। সমীকরণটাকে লিখলাম, লিখার পরে x² + y² এটুকে মান আমি পাচ্ছি r², এবং x এর পরিবর্তে পাচ্ছি আমরা r cos θ। তাহলে এই 6r cos θ কে আমরা ডান দিকে সরিয়ে নিলাম, মাইনাস ছিল সেটা প্লাস হয়ে গেল, এবং উভয় পক্ষ থেকে r দিয়ে ভাগ করলে আমাদের উত্তরটা চলে আসতেছে r = 6 cos θ, যেটা আমাদের নির্ণেয় পোলার সমীকরণ। তাহলে এই অঙ্কগুলো করার সময় আমাকে x = r cos θ, y = r sin θ এবং x² + y² = r², এই সূত্রগুলো প্রয়োগ করতে হবে। তো এই অঙ্কগুলো বুঝলে আশা করি বাড়ির কাজ দুটো তোমরা করতে পারবে। প্রথম বাড়ির কাজ x² + y² = 16, এখানে x² + y² পরিবর্তে আমরা r² বসাতে পারবো। কিন্তু পরের অঙ্কটায়, এই অঙ্কটা করার সময় এখানে x² আছে, যেহেতু y² নেই তাই অতিরিক্ত একটা y² এখানে যোগ করতে হবে, এবং ডান পাশেও একটা y² যোগ করে বাম দিকের এই অংশটা x² + y² কে r² লিখবা, এবং ডান দিকের এই অংশটাকে একটা a - b² এর সূত্র প্রয়োগ করে তারপর অঙ্ক করার চেষ্টা করবা। তো বাসায় বাড়ির কাজগুলো ভালোভাবে করবা এবং পৃথকভাবে খাতায় বাড়ির কাজগুলো করে তোমরা জমা করবে, এবং কলেজ খোলার পরে আমি এই বাড়ির কাজগুলো সবার কাছ থেকে দেখব। তো আশা করি আজকের পাঠের সবগুলো অংশ তোমরা বুঝতে পেরেছো। এরপরেও আবার তোমরা লেকচারটি দেখবে, তোমাদের বইতে এই সম্পর্কগুলো দেয়া আছে, বইগুলো দেখবে, বাড়ির কাজগুলো করার চেষ্টা করবে।
এবং অতিরিক্ত বইয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে এই পোলার স্থানাঙ্ক এবং কার্তেসীয় স্থানাঙ্কের, সেগুলো বাসায় করার চেষ্টা করবে। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের পাঠ এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফিজ।